আর যদি যেতে পারি দিয়েছি যাচ্ছে না আটটায় শোনা 8:30 খাচ্ছিল, তারপরে হলো 8টায়, এখন 7:30টায়। আমি বলেছি তুমি 5:30টায় খাবে, দেখবে বাঁদর গুলো না 5:30টার পর ওরা আর কিচ্ছু খায় না। তুমি যতই ভালো মন্দ জিনিস দাও না কেন। আমরা বাঁদর আগামী দিনে বাঁদর তো ডাল মানে ছেলের কাছে। শোনো বাঁদরের জীবনটা আসেনি, তবে আসছে এবার। এখন গাধার জীবন চলছে। ছেলেরা সবাই গাধার জীবন, বাঁদর খেলা কবে হবে? বাঁদর হবে কি তখন আর একটু বয়স হবে, তখন বাঁদররা যেমন উড়াল করে সেরকম এই ছেলের বাড়ি ওই মেয়ের বাড়ি এই করে বেড়াতে। তোমার মেয়ে কোথায়? তোমার তো যাই হোক, বাঁদর গুলো আর খায় না 5:30টার পর, আর খায় না। যতই ভালো মন্দ দাও আর খায় না। কিন্তু বাঁদররা তো গাছের ডালে পালতে রান্না করে খেতে হয় না, গাছের ডালে পালে যা পায় তাই খেয়ে নেয়। দিকে তো রান্না করে খাওয়াতে হবে। রান্না করে খেয়ে একটু সকাল করে খেয়ে খাবার চেষ্টা করে দেখো, শরীর ভালো থাকবে। কারণ হচ্ছে মানব দেহটা এটা এমনই একটা যন্ত্র আমাদের ঈশ্বর বানিয়েছে যে নিজের এই যন্ত্র নিজেকেই নিজে ঠিক করতে পারে। এমন কোন যন্ত্র নেই নিজেকে নিজে ঠিক করে। মানব দেহটাই নিজেকে নিজে ঠিক করে। যে কোনো রোগ তোমাকে মানব দেহের 80% ঠিক করে দেবে। আমি বলেছি আমি চা খাবো আর তোমাকে খাবার দিয়ে দেবো, তুমি খাবার খাবে। অনেকদিন বাঁচাবাঁচি না, যতদিন বাঁচবে সুস্থ ভাবে চায়ের সময় চা খাবো, তাতে 60 বছর হোক 65 বছর হোক সুস্থ থাকবে। চায়ের সময় চা খাবো, সোজা কথা। তাতে যতদিন বাঁচবো সেটা আলাদা ব্যাপার। চায়ের সময় চা ছাড়া অন্য কিছু খেতে পারবে না। তুমি তাড়াতাড়ি খেয়ে নিলে তো শরীরটার দিকে তুমি কিন্তু তো মনটাও দেখতে হবে। না এই যে 7টা 8টার মধ্যে খেয়ে নাও, 11:30 11:30 তোমার হজম হয়ে যাবে। এবার শরীর কি করবে? আর কাজ নেই তো, তখন শরীর যন্ত্রগুলো ঠিক করবে কে কোথায় খারাপ হয়েছে সেই হ্যাঁ সেই হাসছো কি বলছেন? চলো আমি চা খাই চলো। সেইগুলো দেখবে আস্তে আস্তে শরীর সারিয়ে ফেলবে। সময় দুধ খেয়ে নিবি। দুধ আমি আর জাল দেবো না, তুই জাল দিয়ে দিয়েছি, দুধ সময় খেয়ে নিবি। সিম্পল কথা, গাট হেলথ ভালো থাকে, পেট ভালো থাকে। পেট ভালো থাকে মানে তুই আর তোর বাবা খেয়ে নিবি। হ্যাঁ, তোর তো শরীর একটা কাজ করছে, জানি পাকস্থলীটা তো হজমের জন্য কাজ করছে, হজম করছে। এবার যখন হজম থাকছে না, হজম করছে না, তখন শরীর তাই না। তুমি ভালো থাকলেই ভালো। চলো দেখবে আমি বলছি তো সেটাই। 2টা 3টে গোলাপ গাছ বসিয়ে দিই। 1 2 3 4 5টা 6টা গোলাপ গাছ বসিয়ে। আমি তোমাকে তো বললাম সকালবেলা যে এটা পুরো পার্মানেন্টলি। এখন বাজে 8:05। প্রভুর তরকারি খাওয়া হয়ে গেছে, আমার বানানো হয়ে গেছে, ওর খাওয়াও হয়ে গেছে। সারাদিন তো একটু সময় পায় না কথা বলার, সেই সকালবেলা চা খেতে বসে। ওই জন্য রাত্রেবেলা প্ল্যানিং করে নিচ্ছি কী গাছ নিয়ে এসে লাগানো হবে। প্রভুদের জয়েন্ট অ্যাকাউন্ট 7 থেকে দেখলে তো, বিছানার চাদর দিয়েছে আর ঝুড়ি ভাজা দিয়েছিল। সেই ঝুড়ি ভাজা থেকে একটুখানি ঝুড়ি ভাজা শুধু আমি রেখে দিয়েছি খাবো বলে, একটুখানি পাপ রেখে দিয়েছি। ঝুড়ি ভাজা রাখিনি পাপ। এখন আর এগুলো খাই না, একদমই খাই না। কিন্তু ওই চা খাবো, চা খাওয়ার আগে একটুখানি খাবো। খেতে ভালো, খারাপ না। আর সেই নিমকিগুলো এতেই ছিল, এই ছোট ছোট নিমকিগুলো পুড়িয়ে গেছে। রান্না বান্না চাপাবো। দেখো সকালবেলায় না আমি স্নান টান করার পর একদম টিপটপ ফ্রেশ ভাবে থাকি, কিন্তু সন্ধ্যাবেলায় আমার না চুল আঁচড়াতে ইচ্ছা হয় না কিছু ইচ্ছা হয়। সন্ধ্যা টন্ধা দেবো, দিয়ে টিয়ে তারপরে এবার রান্নাঘরের টুকিটাকি কাজ আছে। একবার রাত্রে শুতে যাওয়ার সময় ভালো করে চুলটা আঁচড়ে তারপরে টাইট করে বেঁধে রেখেছো। চুল এদিক ওদিক ঝুললে আমি একদম ঘুমোতে পারি না, বুঝেছ? চলো রান্না বান্না করে নিই। রুটি হবে আর ওই ফুলকপি, পেঁয়াজ কলি, হ্যাঁ আলু, তারপরে এই সব দিয়ে একটুখানি ভাজা করব।
বুঝলে, দিনের বেলাকার অল্প একটুখানি তরকারি আছে, অল্প সামান্য। এটা পরের দিন সকালবেলায়, অর্থাৎ শুক্রবার। বৃহস্পতিবার সন্ধ্যায় ভিডিওটা আরম্ভ করেছিলাম, এটা হচ্ছে শুক্রবার সকাল। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? এখানে হচ্ছে পালং মানে ছড়ানো হয়েছে। তোমরা বলেছো না কোথায় কি লাগাবে আমাদের একটুখানি জানাবে। আর এই যে গাছগুলো দেখছো, এটা হচ্ছে অ্যান্টিনিয়াম। অ্যান্টিনিয়াম গাছ তোমরা যারা জানো তারা জানো, অনেক কটা কালার হয়, খুব ভালো হয়, খুব সুন্দর দেখতে হয়। আর এই দিকের জায়গাটাতে আছে ড্রাগন। এই যে গাঁদা গাছ মানে ড্রাগন মানে কি বড় বড় ফুলগুলো হবে। গাছগুলো ওই ইনকার থেকে একটু হাইটে হবে, ইনকার মতন একটু ছোট ছোট হবে না, একটু বড়ই হবে। এটা হচ্ছে ড্রাগন। কি রঙের হবে এখনও মানে বোঝা যাচ্ছে না। আর এখানে দেখেছো অনেক কটা গাছ ছিল, এই গাছগুলো সব ওখানে নিয়ে চলে যাওয়া হয়েছে বললাম না গতকাল। আর এখানে পিটুনিয়াগুলো বসানো হয়েছে। পিটুনিয়া ফুটতেও আরম্ভ করে দিয়েছে, কিছু করার নেই, আসলে আমাদের একটু লেট হয়ে গেছে তো, নাহলে এতদিনে পিটুনিয়া ভালোভাবে তৈরি হয়ে যায়। আর এখানে বসানো হয়েছে ডায়ান্থাস। ডায়ান্থাস বিভিন্ন কালারের হয়, লাল, সাদা, গোলাপি, হলুদ, বিভিন্ন কালারের ডায়ান্থাস হয়। এই বেডটায় লাগানো হয়েছে পুরো ডায়ান্থাস। তার মানে বুঝতে পারছো এক একটা জায়গা এক একটার জন্য রাখা হয়েছে। আর এখানে গোলাপ গাছটা, এই গোলাপ গাছটা তোমাদের বলছিলাম না গতকাল, একটা লাল গোলাপ আছে, এইটা ফুলগুলো পুরো ভেলভেটের মতো নয়, তোমাদের আমি দেখিয়েওছিলাম। এই গোলাপ গাছটা ওখানে নিয়ে চলে যাবো, মানে সামনে গতকাল যে কথা হচ্ছিল রাত্রেবেলায়, সামনে কতগুলো গোলাপ গাছ একদম মানে সারি সারি করব, তার মধ্যে ওটাও আছে, আরও কিছু কিনতে হবে। এই মোটামুটি বসানো হয়েছে, তবে এখনও 2-3টে তোমার জায়গা ফাঁকা আছে, সেইগুলোতে লাগানো হবে। চন্দ্রমল্লিকা, সালভিয়া এখনও তো আছে বাকি, তোমরা দেখতেই পারবে। আর তো গোপালবাবুর জামাটা গা থেকে খুলে দিয়েছি, মানে নাবিয়ে দিয়েছি, এরকমভাবে বসিয়ে নেই, নাবিয়ে দিয়েছি। এবার গোপালবাবুকে স্নান করাবো। গোপালবাবুর মাথার মুকুট, হার, কানের সবই তো সোনার আছে, তোমরা তো দেখেইছো। আর এই যে হারটা আর বাঁশিটা, এটা 12 মাস পরিয়ে রাখি। আর এই যে মানে হারটা যে পরিয়ে রাখি 12 মাস রূপোর, এটা ভাবছি সোনার জল ধরিয়ে নেব। এখন গোপালবাবুকে বলছি এই কাঠের বাঁশিটা গোপালবাবু তোমার কাছে থাকলো, আমি তোমার বাঁশিটা নিয়ে যাই। আর তো তোমার বাঁশি নেই, আমি তোমার বাঁশিটা রং করে নিয়ে আসবো, ভালোও লাগবে দেখতে। যেমন মাথার মুকুটটা রং করিয়ে নিয়ে এসেছি রূপোরটা, আর সোনারটা তো ওই জন্মাষ্টমীতে পরায়, সবসময় পরাতে পারি না। চলো স্নান টান করিয়ে নিই। স্নান করানো হয়ে গেছে, হারটা খুলে নিয়েছি। আর এই হারটা, এটা রাজস্থানের হার, জানো তো। রাজস্থানে মনে আছে প্রাচী পাঠিয়েছিল আমার গোপালবাবুকে, পার্সেল করে প্রাচী পাঠিয়েছিল সেই হার। মানে ও 2-3টে হার, গোপালবাবুর জামা, সোয়েটার, বালিশ নিজে হাতে করে পাঠিয়েছিল। তা ওই হারটা আজকে পরিয়ে দিলাম, মানে এখন এটা পরে থাকো, তারপরে তোমার হারটা আমি রং করিয়ে নিয়ে আসবো, তারপরে পরবে। কি বলো, ভালো হবে না? চলো। আর যদি যেতে পারি তাহলে হারটা আর বাঁশিটা নিয়ে যাবো। কি গোপালবাবু? গোপালবাবুই জানে, সংসারের কাজ করে উঠবো, তারপরে তো যাবো, নাই কি? মোহে পন ঘট পে নন্দলাল ছেড়ো গयो রে, মোহে পন ঘট পে नाजुक कलैया मरोर गयो रे, नाजुक कलैया मरोर गयो रे, ओहे पन घट पे। রাধা, রুক্মিণী আর তোমার মীরা, এই 3জনকার প্রেম, ওনাকে তো সবাই প্রেম করে, কিন্তু এদের 3জনকার প্রেম এক একটা টাইপের ছিল। রাধার একরকম ছিল, রুক্মিণীর একরকম ছিল, রুক্মিণী তো ওনার স্ত্রী ছিলেন, আর তোমার মীরার একরকম ছিল, বুঝলে। মীরা সাধন ভজনের মধ্যে পেতে চেয়েছিলেন, আর মানে রাধার প্রেমটা তো কি বলবো, এক্সপ্লেন করা ঠিক আমাদের মতন মানুষের কম্য নয়। আর রুক্মিণীর প্রেমটা ছিল মানে কি বলবো, বউ যেমন বরকে ভালোবাসে,
রুক্মিণী খালি বলতো, রুক্মিণী খুব রাধাকে হিংসা করতো, বলতো তোমাকে বেশি কৃষ্ণ প্রেম করে, ভালোবাসে। বলছো ও মা, কৃষ্ণ তোমার স্বামী, তুমি অর্ধাঙ্গিনী কৃষ্ণের, আর তুমি বলছো কৃষ্ণ আমাকে বেশি প্রেম করে, কি করে হয়? আমি তো কিছুই পেলাম না, তুমি তো সবটুকু পেয়েছো, কৃষ্ণকে সেবা করার সুযোগ পেয়েছো, কৃষ্ণর সঙ্গে সবসময় থাকার সুযোগ পেয়েছো, মানে সবটুকু তো তুমি পেয়েছো, তাও তুমি আমাকে বলছো যে আমাকে কৃষ্ণ বেশি প্রেম করে। খুব রুক্মিণী না খুব ওকে হিংসা করতো, হিংসায় মানে এতটা হিংসাটা বেড়ে গেছিল রুক্মিণীর, কি করেছে গরম দুধ, তোমাদেরকে একবার বলেছিলাম না, এটা গরম দুধ শ্রীকৃষ্ণকে দিয়েছেন, একদম ফুটন্ত গরম দুধ খেতে দিয়েছেন কৃষ্ণকে। আর কৃষ্ণ এক চুমুক দিয়েই উফ রাধে করে উঠেছিল, শুধু একবারই বলেছিল উফ, গরম লেগেছে তো, মুখটা পুড়ে গেছে পুরো, উফ রাধে বলে উঠেছিলেন। তারপরের দিনই রুক্মিণী গেছে রাধার সঙ্গে দেখা করতে। তা যে ঘরে রাধা আছে সেই ঘর থেকে তো দিব্য জ্যোতি একটা বেরোচ্ছে, মানে রূপের এত জ্যোতি, সেই ঘর থেকে একটা জ্যোতি বেরোচ্ছে। মানে কি বলবো, ও শুনেছিল যে রাধা খুব সুন্দরী, রাধার কাছে গেছে, রাধাকে গিয়ে দেখছে যে রাধার মুখটা পুড়ে গেছে। আর সকালবেলা রুক্মিণী দেখিয়েছে যে কৃষ্ণের যে গরম দুধ দিয়েছিল, কৃষ্ণের মুখটাও কিন্তু ঠিক যে জায়গাটা পুড়েছে ঠোঁটে, রাধার ঠিক সেই জায়গাটা পুড়ে গেছে। তখন রাধাকে বলছে রুক্মিণী, তোমার ঠোঁটটা কি করে পুড়লো? বলছে আমার কৃষ্ণ কষ্ট পেয়েছে, আমার কৃষ্ণের ঠোঁট পুড়েছে, আমি পুড়বো না, আমার ঠোঁট পুড়বে না। তখন রুক্মিণী বুঝতে পেরেছিল যে এদের প্রেমটা কোন লেভেলের প্রেম, মানে ও কষ্ট পেলে ও কষ্ট পায়, ও আনন্দ পেলে ও আনন্দ পায়, বুঝলে? রাধে রাধে, আজকে কমেন্ট সেকশনে রাধে 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 রাধে। তাড়াহুড়ো করে যখন বেরোতেই হবে তখন ভাবলাম যে বিশেষ কিছু রান্না করে দরকার নেই। এই যে পালং শাক, এগুলো হচ্ছে দেশি পালং শাক, একটা হাইব্রিডের থাকে, একটা হচ্ছে দেশি। দেশিটা কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে, আর হাইব্রিডটা দেখবে জল বেরিয়ে যায়। একটু ফুলকপি ছিল, শিম ছিল, আলু ছিল, ওই দিয়ে ঝোল ঝোল মাখা মাখা একটু তরকারি করব। আর ছোলাটা গতকাল রাত্রে ভিজিয়ে রাখার কথা ছিল, সন্ধ্যাবেলা একটুখানি ছোলা দিয়ে আলু কাবলি খাবো ভাবছি, ইচ্ছা হচ্ছে, কিন্তু ভুলে গেছি, সকালবেলা ভিজিয়ে দিলাম। এদিকে দুটো কড়া চাপিয়ে দিয়েছি, একটা কড়াই শাক ভাজা চাপিয়ে দিয়েছি, একটা কড়াই তরকারি চাপিয়ে দিয়েছি। ওই যে ফুলকপিটা আর তোমার শিমটা একটুখানি ভেজে নিয়েছিলাম, তারপরে আলুটা দিয়ে দিলাম, একটা মূলো ছিল ওতে দিয়েছি। বড়ি নিয়ে আসতে বলেছি, প্রভুকে বলেছি ভালো বড়ি নিয়ে আসবে, তো টোনার বলে একটা ইয়ে আছে, ওইটাতে নাকি বড়ি খুব ভালো পাওয়া যায়, মানে টোনার একটা কোম্পানি নাকি জানি না বলছিল, হ্যাঁ ওটাতে ওই বড়িগুলো নাকি খুব ভালো হয়। আমি প্রভুকে বলেছি তুমি ওই বড়ি পেলে নিয়ে আসবে, তো বড়ি এইসব তরকারিতে বড়ি না দিলে ভালো হয় না। চলো রান্না কমপ্লিট হয়ে গেছে। একদিন যদি রান্না না দেখায় অনেকেই বলে তুমি রান্না দেখালে না কেন। আর দেখো ঝোল ঝোল মাখা একটু তরকারি করেছি, আর এদিকে করেছি শাক ভাজা, আর তোমার এদিকে করেছি ডিম কষাটা একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু আজকে ডাল করিনি ওই জন্য একটুখানি ঝোল ঝোল রেখেছি। ব্যাস এই হয়েছে আজকের রান্না। চলো বেরিয়ে পড়ি, এটা বার করা ছিল এটাই পড়লাম। সাজুগুজু করতে গেলে সময়ও দেবে না আর হবেও না, সন্ধ্যাবেলা একটুখানি সাজুগুজু করে বেরোনো যায়, এই সময় হয় না। চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ একবার বলে দিয়েছে নাও তাড়াতাড়ি নাও, ব্যাস আর দাঁড়াবে না, আমাকে একাই যেতে হবে না হলে। সকাল থেকে হুটো পাটি করে রান্না বান্না করে নিয়ে বেরিয়েছি, আর একটুখানি মানে গরমও করছিল, আর হাওয়াটা লাগছে কি ভালো লাগছে। আজকে শীত নেই বললেই চলে, একদম শীত নেই, কিন্তু এই হাওয়াটা লাগাবো না, হাওয়াটা লাগালে আমার আবার শরীর খারাপ করবে। প্রথমেই এলাম পার্লারে, একটু আইব্রো করব, এইটাতেই আসি। হ্যাঁ যখন সময় আছে হাতে তখন করে নিই, কেননা প্রভু ফিরতে বললো 1-1.5 ঘন্টার কাজ আছে, 1-1.5 ঘন্টার মধ্যে আমার হয়ে যাবে। আর স্টাফও আজকে কম আছে, কাস্টমারও কম আছে, একদম ফাঁকা পার্লার, একদম ফাঁকা। আমি বলছি কী গো তোমাদের পার্লার আজকে ফাঁকা কেন, এতগুলো স্টাফ কাজ করে?
ওখানে নয় প্রায় 10-12 জন স্টাফ কাজ করে এই পার্লারটাতে। আমি এত ফাঁকা, বলছে আজকে সব ছুটিতে আছে। বললাম ও আচ্ছা ঠিক আছে। দেখো আমি খুঁজছিলাম আমি যার কাছে করাই তাকে, কিন্তু কিছু করার নেই। তবে এই মেয়েটা খারাপ করেনি, ভালোই করেছে। আমি তো খুব একটা শুরু করতে দিই না, আমি যেগুলো এক্সট্রা আছে শুধু সেইগুলো তুলে দাও, ব্যাস, আর কিছু করব না। এটা করবেন না ম্যাম, এটা করবেন না। আমি বলছি না বাবা, এখন আর কিছু করব না। কিন্তু এই মানে কাজ হয়ে গেছে, হ্যাঁ, তোমার পার্লারের কাজ হয়ে গেছে। এইখানটা দাঁড়িয়ে আর কিছু পাচ্ছিলাম না, টোটো অটো। তারপর অগত্যা লাস্টে একটা মিলল। এক বন্ধুর কমেন্ট সেকশানে এক বন্ধুর বাড়ি হচ্ছে ত্রিবেণী। সে হয়তো বলবে হ্যাঁ, যে ত্রিবেণীটা তুমি আবার দেখালে আমার মন খারাপ হয়ে গেল, কিন্তু কি করব, আমাকে তো যেতেই হবে। আর এই বাবু ত্রিবেণী রাস্তা একদম যেটা জন্মগত খারাপ জানো। এই মগরা থেকে স্টেশন থেকে ত্রিবেণী রাস্তা একদম ভালো হয় না, ভালো থাকে না কেন কে জানি। আমরা ছোট থেকে দেখি, যখন বাগাটি স্কুল কলেজে আসতাম তখনও দেখতাম। আর দেখো সেদিনকে দোকানটা জানতে চেয়েছিলে, কি দোকানটা যেখান থেকে কুর্তিটা নেবো বলেছিলাম, ওই যে মনোরমা ব্লাউজ সেন্টার। কিন্তু এখন আর ব্লাউজ নেই, সবই এর মধ্যে সবই ঢুকে গেছে, সবই দেখছি বিক্রি হচ্ছে। এই দেখো, এটা তোমরা সবাই বলেছিলে না নিতে পারতে। আমারও মনটা কেমন হলো, তাহলে নিই। এদিকে যখন এখানে এলাম গোপালবাবুর কটা পঞ্চুনিতে, হ্যাঁ, সেই দোকানটা দেখছি এখনও খোলেনি, তবে যাবার সময় যদি খোলে তো ভালোই। তারপরে ওই নাইট মানে এটা নিয়েছি, চুড়িদারটা নিলাম। তারপরে হেঁটে হেঁটে আসছি। আমি বলছি না, আমি কি ভুল করলাম, ওই গোপালবাবুর পঞ্চনব্বই মানে দোকানটা কি আমি দেখতে পেলাম না। তারপরে হেঁটে হেঁটে আসছি, আস্তে আস্তে দেখো এখানেও কিন্তু একটা, এই রেলগেটের কাছে এখানেও কিন্তু একটা দোকান আছে। এখানে মানে গোলাপ খুব বিক্রি হয়, গোলাপ নয়, অনেক কিছুই ভালোই হয়। আর এরও একটা ভিতরে একটা নার্সারি আছে। আমাকে বলে দিদি আমি যখন ভিডিও নিচ্ছি, বলছি ভিডিও নিচ্ছেন ফেসবুকে ছাড়বেন? আমি বলছি না, ইউটিউবে ছাড়বো। কেন বলো তো? বলছে আমার একটা ভিতরে নার্সারি আছে। আমি বললাম ও আচ্ছা। এই দেখো এই গোলাপটা এখানে আছে। গোলাপগুলো প্রত্যেকটাই কিন্তু ভালো, বাঁধুনিগুলো খুব সুন্দর। তবে গোলাপ ওই যে বড় বড় গোলাপ হয়, ওর থেকে বড় বড় পাতা, বড় বড় গোলাপ থেকে দেশি গোলাপ নেওয়ার চেষ্টা করবে, ভালো হয়। দেখো কার্ডটা দিচ্ছে, মানে দিদি আমার এইখানে ভিতরে কাঁঠালতলা না কোথায় বললো, ভিতরে একটা নার্সারি আছে, সরলা নার্সারি অ্যান্ড প্ল্যান্ট শপ। হ্যাঁ, একতারা দিয়েছে, যাচ্ছে না। একতারা দেওয়ার পরও পোকা যখন যাচ্ছে না, তখন জিজ্ঞাসা করলাম কী সে পোকা যাই গো, তখন আমাকে একটা লিকুইড দিচ্ছে। তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো, যদি না ভুলে যাই তাহলে মনে করেই দেবে। আমাকে একটা লিকুইড দিয়েছে, তোমাদের দেখাবো। আর এই দেখো, তারপরে গোপালবাবুর এখানে চলে এলাম। এখানে সব রকমের গোপালের তোমার পাওয়া যায়, শীতের ড্রেস পাওয়া যায়। কিন্তু আমার গোপালবাবু খুঁজে পাচ্ছি না, একটা পঞ্চু নেব, খুঁজে পাচ্ছি না। দেখো এইগুলো না, এই যে এগুলো ওই ফলের টলের ওপরে ঢাকা দেওয়ার জন্য এইগুলো মনে হয় আছে। তারপরে চলো, এখানে চলে এলাম তোমার সোনার দোকানে, গোপালবাবুর হাটটা আর বাঁশিটা রং করতে দেব। খিদে এমনই জিনিস ভাই রে ভাই, খিদে থাকলে না তোমার বেশি তরকারি লাগবে না। অনেকটা হেঁটে গেছি, হেঁটে এসেছি। প্রভু তো আমাকে ছেড়ে দিয়ে পালিয়েছে ওর নিজের কাজে। ওরা ব্যাংকে কাজ ছিল, তারপরে ওর চুলে কালার করবে, সেই কালার নেওয়ার ব্যাপার ছিল। মানে ও অনেক কটা কাজ নিয়ে বেরিয়ে গেছে। আর আমি হেঁটেই মানে গেছি, অনেকটা হেঁটে গেছি। এসে কি খিদে পেয়ে গেছিল। এই দেখো, আমি ওই যে নার্সারি ছেলেটাকে, নার্সারি না ঠিক, ওই যে ফুলের দোকানে একটা গোলাপ গাছ নিয়েছি, কালকে দেখাবো। আজকে আর দেখাবো না, কালকে দেখাবো। আর ওই দোকানের ছেলেটাকে জিজ্ঞাসা করলাম যে একতারা আর কাকা দিলে মোটামুটি প্রথম যদি পোকা টোকা লাগে, প্রথমে একতারা দেওয়ার চেষ্টা করবে। একতারা যদি না হয় তাহলে কাকা দেওয়ার চেষ্টা করবে। কাকা বলে একটা ওষুধ আছে, দেওয়ার চেষ্টা করবে। সেটাতে যদি না, ওটা তো যাচ্ছে না, একতারা দিচ্ছি যাচ্ছে না, তখন আমাকে একটা লিকুইড দিয়েছে, একটা ছোট্ট মতো লিকুইড দিয়েছে, আমি কালকে দেখাবো। ওটা মানে 1 লিটার জলে 5 থেকে 6 ফোঁটা দিয়ে স্প্রে করতে বলেছে, বুঝলে। বললাম দেখা যাক। হ্যাঁ, পোকা এক সময় না, জিদ্দি পোকা এমন থাকে, যেতে চায় না। আর গোপালবাবুর এই জিনিস দুটো দিয়ে আমি কি শান্তি পেলাম। কবে থেকে ভাবছি একটুখানি সোনার জল ধরিয়ে নেব। হার তো আছে সবসময়, তো ওই সোনার হারগুলো পরে রাখে পারি না,
পরে রাখতে পারি না। আর ভিডিওর প্রথমেই তোমরা অন্যভাবে নেবে না, খুব মানে টেক ইট ইজি। যে ওই যে বললাম না বাঁদররা 5টার পর খায় না, তোমরা হয়তো ভেবে থাকবে যে বরকে প্রভু বলে অথচ বাঁদর বলছে। আমার প্রভুই বলে। হ্যাঁ, যে জানো বাঁদরটা কেন সুস্থ থাকে? বাঁদরটা 5:30টার পর আর তারা কিছু খায় না। এটা সবই, এটা 7টা, 7:30, 8টার মধ্যে মানুষের খেয়ে নেওয়ার দরকার, কিন্তু আমরা তো পারি না। দেখো আমি যদি খেয়ে নিই না, কুচুমটাও খেয়ে নেবে। কুচুমটা খেয়ে নিলে সারাদিন ক্লান্ত থাকে তো ঘুমিয়ে পড়বে, ওকে চোখ খুলে রাখা যায় না। সুতরাং আমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে, ওকে খেতে দিয়ে দেবো, কিন্তু আমি তো খেতে পারি না ওই সময়। যাই হোক, সেটা পরের ব্যাপার। ওটাই বলে, আমি সেই এক্সাম্পল হিসেবেই দিলাম, বুঝলে? বলে বরকে প্রভু বলো, আবার বরকে আমরা প্রভু বলি কেন বলো তো? প্রভু মানুষের একটাই হয়, সেটা হচ্ছে উনি আমাদের প্রভু। কিন্তু বরকে প্রভু বলি, বরের এই বাড়িটা না থাকি আমরা ঠিকই, কিন্তু সব কথা আমাদের চলে না তো। ওই প্রভুদের কথাতেই চলে, প্রভুদের কথাতেই আমাদের উঠতে হয়, বসতে হয়, বুঝলে? বেশিরভাগ ক্ষেত্রে, এই এক্সেপশনাল 1-2 কেস আছে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। কুর্তিটা নিয়েছি, কালকে দেখাবো।